বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়লেন দল, সরকারের সব পদ, এসিতে মনোনয়নপত্র জমা। এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। সংবিধানের 70 অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি পদে জয়ী হতেন আলী আহমদী, দাবি 11 দলের। সচিবালয়ে বিএনপি বৈঠকের নিন্দা। গ্রাম বাংলার পর এবার লোডশেডিং এর ধাক্কা রাজধানীতে। ফিলিং স্টেশনেও তীব্র ভোগান্তি, অসহায়ত্ব জানালেন জ্বালানি মন্ত্রী। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে গ্রাহকের 4 কোটি 38 লাখ টাকা উধাও। গ্রেফতার 2 অজ্ঞাতদের আসামি করে মামলা। কক্সবাজারে খুঁটাখালীতে সড়কে প্রাণ গেল 4 জিপ আরোহীর। দুর্ঘটনার কারণ বাসের বেপরোয়া গতি, ধারণা পুলিশের। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শুনছিলেন শিরোনাম। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর তার হাতেই দলীয় মনোনয়নপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য পদ ও মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। পরে ইসিতে তার পক্ষে জমা দেওয়া হয় মনোনয়নপত্র। প্রথমবারের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দায়িত্ব দেওয়া আছে। এ সময় রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে প্রার্থী করার পাশাপাশি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও তার পদত্যাগের কথা জানান রুহুল কবির রিজভী। সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। এর আগে 24 জুলাই রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ায় আগামী 20 আগস্ট হবে রাষ্ট্রপতি নির্বাচন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সবচেয়ে দুঃসময়ে ছিলেন দলের কাণ্ডারি, ছিলেন সব আন্দোলন সংগ্রামের মূল ভাগে। সহ্য করেছেন স্বৈরশাসকের জেল, জুলুম, অত্যাচার। সেই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের যোগ্য সম্মান তাকে দিল বিএনপি। দল, সরকার ছাপিয়ে এবার তিনি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক, যাচ্ছেন বঙ্গভবনে। শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। কবিতার মতো পরশ বুলিয়ে যায় তার কথামালা। বিরল এক মানবিক সত্তা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলনে কথনে ভাষিক মাধুর্যে ছাপিয়ে গেছেন অন্য সবাইকে। পলিমাটির মতো কোমল তার মন, কিন্তু সবচেয়ে কঠিন সময়ে ছিলেন তিনি কাণ্ডারি। নেতৃত্বের পরতে পরতে সংগ্রামের তীব্র আকাঙ্ক্ষায় উদ্ভাসিত। সহজ নয়, বহু পথ পাড়ি দিতে হয়েছে তাকে। ৬৯-এর গণ অভ্যুত্থান, ভাসানীর ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলা রাজনীতি, খালেদার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেক রহমানের মন্ত্রিসভা। ঠাকুরগাঁওয়ের সন্তান আজ বাংলাদেশের রাজনীতিতে সুন্দর বিকল্পের সন্ধান। শোনেন আমার কথা আগে শোনেন, আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না না, পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমার প্রশ্নের উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। রাজনীতির পার্ট তার পরিবার থেকেই। এক চাচা উইং কমান্ডার SR মির্জা ছিলেন ৭১-এ মুজিবনগর সরকারের ইয়ত ক্যাম্পের পরিচালক। আরেক চাচা মির্জা গোলাম হাফিজ জিয়াউর রহমানের ভূমি মন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। ৬২ থেকে ৬৬ দুইবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন ১৭ বছর।
তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রাটা বাবার চেয়ে ভিন্ন। ৬৯-এর গণঅভ্যুত্থানের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে বামপন্থী সংগঠক, মুসলিম লীগের ঘোর বিরোধী। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ছিলেন সবার প্রিয়। ৮৮-তে হলেন পৌর চেয়ারম্যান, তারপর বিএনপিতে। দীর্ঘ এই পথে কত কিছুই পাড়ি দিতে হয়েছে তাকে। দল যখন ভাঙনে, দল যখন সংকটে, তিনি ছিলেন একজন যোদ্ধা, বেগম খালেদা জিয়ার এক বিশ্বস্ত সেনাপতি। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, তাই পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ের মাইক্রোফোনে ওই এক মুখ সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তিনি রাজপথে। গুম করে দেয় বাচ্চাগুলো, এখানে দাঁড়িয়ে স্প্রিং বললো আপনাদের সামনেই, বলে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম। নিজের হিসেবে 11 বার জেলে গেছেন, 3.5 বছরের কারাবাস। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে তিনি এখন বিজয়ী। বিএনপি সরকার ক্ষমতায় এলো, তখন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এবার রাজনীতির মাঠ পেরিয়ে যথাযথ সম্মানের পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতরে। তরিকুল ইসলাম সৌরভ, স্টার নিউজ, ঢাকা। অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে কঠোর সমালোচনা করেছে 11 দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়ন হলে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বিপুল ভোটে জিতত বলে দাবি করেছেন জোটের নেতারা। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এসব কথা বলেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাষ্ট্রপতি পদে লড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পক্ষে এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় আগারগাঁও নির্বাচন ভবনে এই মনোনয়নপত্র জমা দেন 11 দলীয় জোটের নেতারা। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক বিরোধী দলীয় নেতা জামাতের সংসদ সদস্য শফিকুর রহমান ও সমর্থক এনসিবির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। মনোনয়নপত্র জমা দেওয়ার পরে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি, প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ নেই। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে জোটের প্রার্থী জয়ী হতো। আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। এটাই আমরা সবাই চেয়েছি। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। এ সময় সচিবালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে কড়া সমালোচনা করে 11 দলীয় জোট। একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এই ভবনে উনি আছেন। ফলত বিএনপি এটা দলীয় কার্যালয়ে, আমি আগে যেটা বলেছিলাম, আমরা পরিণত করার চেষ্টা চালাচ্ছে, এটা বিএনপি নিয়োগ দিয়ে তারা সত্য করেছে। 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে ভোট দেবেন 349 জন সংসদ সদস্য। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ করছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আমি মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে। একই নামে দুইটা মনোনয়ন, এটা আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্নটা হচ্ছে যে দুটা পেয়েছি, যাচাই বাছাইয়ের পরে আমরা যেটা আইন অনুযায়ী যেটা প্রথমটাই যদি বৈধ হয়ে যায় দ্বিতীয়টার বাছাই করার দরকার নেই। কেন দিয়েছেন এটা তো ওনারা বলবেন, আমি কি করে বলবো। ধন্যবাদ আপনাদেরকে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। প্রধান নির্বাচন কমিশনার, সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। ইউনুস আলী আকন্দ জানিয়েছেন, ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না, তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়। আমি আর্টিকেল 70 কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না এই মর্মে আমি রুল চেয়েছি এবং যে নির্বাচন তফসিল সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি নির্বাচন তফসিল স্থগিত চেয়েছি। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন তিনি। এ সময় বাংলাদেশের সমৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বাংলাদেশ যখন বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, যখন নতুন সরকার বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্গ্রীব, ঠিক সে সময় বাংলাদেশে হাজির যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক দল। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন। এ সময় নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। বৈঠকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের আত্মবিশ্বাসের সাথে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের সমৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি। Helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. Speaking as a member of the U.S. Chamber of Commerce, I would tell you that we received a very positive message from the government. আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠক চলে ঘণ্টা দুয়েক। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর হবে, তবে সেটি কবে তা নির্ভর করছে তার সময়সূচি ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। এই সফরকে ঢাকা দিল্লি সম্পর্ক ঠিক করার বড় সুযোগ হিসেবে দেখছে সরকার। ভারতকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পর থেকেই তার ভারত সফর নিয়ে চলছে নানা জল্পনা, তবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, তবে সেটা নির্ভর করছে তার সময় ও ঢাকা দিল্লি সম্পর্কের উপরে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে উঠে আসে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গ। এ নিয়ে প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিকের সুযোগ এখনো আছে। যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর কি সত্যি ঢাকা দিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। সকল দেশের সাথে সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। গ্রাম বাংলার পর লোডশেডিংয়ের ধাক্কা এবার রাজধানীতেও। মধ্যরাতে অনেক এলাকায় থাকছে না বিদ্যুৎ। মেগা সিটি ঢাকাতে এমন পরিস্থিতিতে নাকাল জনজীবন। এতে শিশু ও বয়স্করা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। হঠাৎ করেই মধ্যরাতে বিদ্যুৎ নেই। গ্রামের পর এবার বিদ্যুৎ বিভ্রাটে ঢাকা। কোথাও 1 ঘন্টা, কোথাও আবার 1.5 থেকে 2 ঘন্টা।
আর এই দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দাদের। বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই ছিল ভোগান্তি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আমাদের ব্যবসার অবস্থা অত্যন্ত খারাপ। অবশ্যই ক্ষতিগ্রস্ত, কারণ তাদের তো বেচা কিনে রাত্রে, ঢাকার মানুষ তো সবাই রাত্রে ফ্রি থাকে। মানুষটা বাজার করতে আসে, তারা আসে তো সন্ধ্যার পর, বিকালের পর ঘরের কাজকর্ম শেষ করে মার্কেটিং করতে বাইরে হয়। দোকানদারির সময়, ব্যবসার সময়টা এত সন্ধ্যার পরে। একদিকে ভুতুড়ে বিল, অন্যদিকে লোডশেডিং। ভুক্তভোগীরা বলছেন এ যেন শাখের করাত, বিদ্যুতের শক সব দিকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা দিয়েছে ক্ষোভের বহিঃপ্রকাশ। সবার উদ্বেগ, কতটা দীর্ঘ হবে লোডশেডিংয়ের ভোগান্তি। আসলে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। এটার আসলে দ্রুত একটা সমাধান হলে আমাদের জন্য আসলে খুব ভালো হয় এবং আমাদের বাচ্চাদেরও এটা একটা অস্বস্তির বিষয়। আসলে কারেন্ট না থাকলে রান্না করতে পারি না, তারপরে অনেক সময় ফ্যানে চার্জ থাকে না, গরম অস্বস্তি লাগে সবার। চলমান গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশে লোডশেডিং বেড়েছে। বুধবার সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩৩৮২ মেগাওয়াট। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব মার্কেট ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহর থেকে গ্রাম প্রায় সবখানেই ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মাঝে বাড়ছে ক্ষোভ। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে কৃষি ও কলকারখানায়ও। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ৪০ থেকে ৭০% পর্যন্ত সরবরাহ কম পাওয়ায় এই ভোগান্তি। এদিকে বিদ্যুৎ স্থাপনা রক্ষা ও কর্মকর্তা কর্মচারীদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। সমিলের করাতের সঙ্গে থমকে আছে জীবিকার চাকা। অবসরে মেশিন মেরামতের সময় কাটলেও শ্রমিকদের মজুরির খাতায় মিলছে কেবল শূন্য। উৎপাদনের চাকা থমকে যাওয়ার এই চিত্র কেবল কারখানাতেই সীমাবদ্ধ নেই। বিদ্যুৎহীন আধার বিষিয়ে তুলছে সাধারণ মানুষের জীবন। তীব্র গরমের মধ্যে দেশে বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়েছে। কোথাও কোথাও দিনে ১০ থেকে ১২ ঘন্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ১ ঘন্টা কারেন্ট পাচ্ছে, ১ ঘন্টা বন্ধ যাচ্ছে। এতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। রাতে ৯টা থেকে এখানে কারেন্ট নাই, ভোল্টেজ নেই কারেন্টের, যার জন্য দেখা যায় যে আমি একজন ব্যবসায়ী, যার জন্য আমরা ঠিকমতো ব্যবসা করতে পারতেছি না। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিতেও। সময়মতো সেচ দিতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে আলুর হিমাগার, পোল্ট্রির খামার এবং বিভিন্ন কলকারখানায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। আসতেছে যাচ্ছে, বিদ্যুৎ থাকতেছে না, ১ ঘন্টা থাকে, ২ ঘন্টা পর আসে। আমাদের কারেন্ট নিয়মিত থাকছে না, ফসলের ক্ষতি হচ্ছে, জনগণ ঘর বসে থাকা পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ৪০ থেকে ৭০% পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। তবে শিগগিরই পরিস্থিতি উন্নয়নের আশা। পিক সময় আমাদের ডিমান্ড প্রায় ১১৩ মেগাওয়াট। সেখানে আমরা কোনো সময় দেখা যায় যে আমরা 30% লোড কম পাই, কোনো সময় 40% লোড কম পাই। যার ফলে এই লোডটি যেটা কম পাই সেইটা আমরা শেয়ার করে আমাদের দিতে হয়। তা আশা করি এটা খুব একটা বেশি দিন যাবে না, হয়তো একটু প্রোডাকশন বাড়লেই আমাদের মানে লোডশেডিং যেটা এটা অনেকটাই কমে আসবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ মানুষ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে হামলা ভাঙচুর করছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা রক্ষা এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা। যে কোনো বিদ্যুৎ স্টেশনকে আমরা কেপিআই এর মতো মনে করে নিরাপত্তা প্রদান করি এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা অলরেডি বিরাজমান আছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় দেশের শপিং মল, মার্কেট এবং দোকানপাট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। প্রতিদিন ১২ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে। আর ৪-৫ ঘন্টা লাইনে দাঁড়িয়েও যানবাহনগুলো গ্যাস পাচ্ছে খুব সামান্যই। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন সিএনজি অটোরিকশা চালকরা। আয় কমে যাওয়ায় সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা। গ্যাসের সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি যানবাহন চালকদের। বৃহস্পতিবার সকালে মাত্র ২০০ টাকা আয়ের পর সিএনজি নিয়ে আবারও লাইনে দাঁড়াতে হয়েছে গ্যাসের জন্য। দুপুর গড়ালেও মেলেনি কাঙ্ক্ষিত গ্যাস, তাই সংসারের খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় সিএনজি চালক। সকাল 7টা বাজে দাঁড়াইছি, এখন বাজে 2টা, এখন মনে করেন যে এখনো গ্যাস পাই নাই, তাই আমরা 200 টাকা ভাড়া মেরে আসছি। মালিকের জমা হইলো 1130 টাকা, উনি 1 টাকাও কম নিবেন না। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই যানবাহনের দীর্ঘ সারি। প্রতিদিন ১২ থেকে ১৮ ঘন্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকছে অধিকাংশ পাম্পে। এতে প্রাইভেট কার সহ গ্যাস চালিত সব ধরনের যানবাহন চালকরা এখন চরম ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও
গ্যাস মিলছে সামান্য। পরিপূর্ণভাবে যেভাবে গ্যাস পাওয়ার কথা সেটা আমরা পাই না, যেই কারণে আমাদের এইভাবে বসে থাকতে হয়। কিছু জায়গায় গ্যাস পাওয়া যাইতেছিল, আবার এখন অনেক জায়গায় গ্যাস বন্ধ হয়ে গেছে। এখন যদি সরকার কোনো পদক্ষেপ না নেয় তাইলে তো এই যে যারা আপনার গাড়িগুলা চালায় গ্যাসের মাধ্যমে সব গাড়ি বন্ধ হয়ে যাইব। ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশন ম্যানেজাররা জানান লাইনে গ্যাসের চাপ একদমই কম, তাই লম্বা লাইন থাকার পরেও সবসময় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। বড় বড় গাড়িতে যেন গ্যাস যাবো 2000 টাকা, এনে গ্যাস দাম হলো 400 টাকা, 350 টাকা, 500 টাকা হাইস্ট। গ্যাসের সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি যানবাহন চালকদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সংকটে বাড়ছে দুর্ভোগ। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ি, স্বস্তি নেই কোথাও। কারখানার উৎপাদনেও ধস নেমেছে। গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। গ্যাসের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তাই যানবাহনের এমন দীর্ঘ সারি। কয়েকদিন ধরেই গ্যাসের তীব্র সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, আবার মিলছে না চাহিদা মতো। এতে নষ্ট হচ্ছে সময়, বিপাকে যানবাহন চালকরা। 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরেও গ্যাস পাচ্ছি না, অনেক সময় লাগে। তাও পাই 100 পয়সার গ্যাস পাই, 70 টাকা 80 টাকা গ্যাস ঢুকে। যে গ্যাস ঢুকতো 500 টাকা 600 টাকা গ্যাস ঢুকতো, সেই ঢুকে 100 টাকা পাই, 150 টাকার পাই। এই অবস্থা বাংলাদেশের। 2 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস ঢুকে আমাদের 120 টাকা 150 টাকার গ্যাস ঢুকে। এই অবস্থা আমরা গাড়ি চালাতে পারি না, আমাদের অনেক অসুবিধা হয়। গ্যাসের সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানায়, কমেছে উৎপাদনও, বাসাবাড়িতেও বাড়ছে ভোগান্তি। গ্যাসটা যদি ঠিকমতো থাকতো তাহলে আমাদের রান্না বান্নাটা ঠিক টাইমে আমরা করে ঠিক টাইমে অফিসে যেতে পারতাম। এই সংকট নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করেন সিএনজি চালকরা। পরে প্রায় 5 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। 3 কিলো রাস্তা গেছে গা পিছনে। আজকে আমরা 450 টাকা জমা দিয়ে আমরা গাড়ি চালাই। আজকে আমরা 1 সপ্তাহ ধরে আমরা মালিকের জমা দিতে পারতাছি না। আমাদের যদি একটা পাম্প হয়ে থাকে তাহলে দেখা গেছে আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা গ্যাস পাবো। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ কমেছে, তাই সংকট বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। স্বল্প মেয়াদে বিদ্যুৎ জ্বালানির সংকটের সমাধান নেই উল্লেখ করে অনেকটা অসহায়ত্ব প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত এক আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, এখন যেসব পরিকল্পনা নেওয়া হচ্ছে তাতে 2029 সাল নাগাদ জ্বালানি সংকটের সমাধান আশা করছে সরকার। বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য অবৈধ ব্যাটারি অনেকাংশে দায়ী বলেও মনে করেন মন্ত্রী। দেশ জুড়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যদিকে জনরোষের ভয়ে প্রশাসনের সহায়তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসগুলো। জ্বালানি সংকট উত্তরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে স্বল্প মেয়াদে কোনো সমাধানের পথ দেখাতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাকে বের আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন তাহলে আমাদের কাজ করাটা সহজ হয় আর কি। সংকটের পেছনে অবৈধ সংযোগের কথা তুলে ধরে গভীর রাতে ব্যাটারি রিকশা চার্জ দেয়াকে দায়ী করেন মন্ত্রী। এই যে ব্যাটারি রিকশা এসছে এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। এ সময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত। মহেশখালীর টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সময় জানাতে না পারলেও মন্ত্রী জানান সংকট সমাধানে আরো 3টি টার্মিনাল করা হবে। মাঝের মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দখল, দূষণ আর অপরিকল্পিত নগরায়নে আদি বুড়িগঙ্গা এখন এক মৃতপ্রায় খাল। কামরাঙ্গীর চর থেকে বসিলা পর্যন্ত 7 কিলোমিটার অংশে শিল্প গৃহস্থালির বর্জ্যে পুরোপুরি বন্ধ। যেটুকু টিকে আছে তার পানিতেও দ্রবীভূত অক্সিজেন কমেছে আশঙ্কাজনক হারে।
ফলে জীববৈচিত্র্যও বিপন্ন। এককালের প্রমত্তা আদি বুড়িগঙ্গা সময়ের বিবর্তনে এখন যেন মৃত খাল। মোঘল ও ব্রিটিশ আমলে ছিল ব্যবসা বাণিজ্যের মূল পথ, দখল দূষণে এখন অস্তিত্ব সংকটে। কামরাঙ্গীর চর, লালবাগ, আজিমপুর হয়ে রায়ের বাজার পর্যন্ত বিস্তৃত 7 কিলোমিটারের এই চ্যানেল। বছরের পর বছর ধরে এখানে ফেলা হয়েছে হাজারিবাগের ট্যানারি ও আবাসিক বর্জ্য। পচা পানিগুলো, নর্দমার পানিগুলো এখানে আসা জমা হয়, জমা হইলে মনে করেন ময়লা জৈমা এই পানি মনে করেন পচা গন্ধ ছুটে জায়গা। ময়লা পানির কারণে মশার উৎপাত বেশি। আমাদের নদীর পাড়ে যারা বসবাস করি মশার অত্যাচার অনেক সহ্য করতে হয়। মাছ এখানে কি করে থাকবো? আর 10 বছর আগে কি আরও মনে করেন 10 থেকে 15 বছর আগে এখানে মানুষ সবাই গোসল টোসল করতো। পরিবেশবিদরা বলছেন ঢাকার চারপাশের নদীগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণের শিকার এই আদি বুড়িগঙ্গা। অন্তত 90টি পয়েন্ট দিয়ে এতে সরাসরি পড়ছে বিষাক্ত বর্জ্য। সেই দূষিত পানি পড়ছে মূল বুড়িগঙ্গায়। নদীর যে পানির গুণগত মান সেই বিবেচনায় তাকে কোনোভাবে আর জীবন্ত নদী বলা যায় না। এই নদীতে যে পানি আছে সেটি দেখতে কালো কুচকুচে, এইটির আশেপাশে যাওয়া যায় না দুর্গন্ধে। এইখানকার দূষণ ডাইলুটেড হয়ে ইমপ্রুভ খুব একটা হতে দেখা যায় না, কারণ এইখানে পানির প্রবাহেই নাই। তবে কি হবে এর ভবিষ্যৎ? এই প্রশ্নে সিটি কর্পোরেশন বলছে নদীটি রক্ষায় বিআইডব্লিউটিএ, রাজুক ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন তারা। উচ্ছেদের পাশাপাশি আগামী গ্রীষ্মে পুরোদমে খনন কাজ শুরুর পরিকল্পনার কথাও জানাচ্ছেন দক্ষিণ সিটির প্রশাসক। সীমানা চিহ্নিত করে সেখানে আমরা কাজ শুরু করব। 8 লেনের একটা আমাদের রাস্তা হচ্ছে, যেটা একদম মানে গাবতলি থেকে একে পাগলা পর্যন্ত চলে যাবে। তো এইটা স্বাভাবিকভাবে বুড়িগঙ্গার পাড় দিয়েই যাবে এবং আমরা বিশ্বাস করি পরে বুড়িগঙ্গা একটা পর্যটন কেন্দ্র হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। তবে উচ্ছেদ অভিযান, পুনর্খনন যাই হোক না কেন, সে কাজে ঢাকাবাসীকে যুক্ত করা না গেলে কতটা সুফল মিলবে তা নিয়ে সন্দিহান গবেষকরা। পাশাপাশি বলছেন বর্জ্য ফেলা বন্ধ না হলে অধরাই থেকে যাবে আদি বুড়িগঙ্গাকে স্বরূপে ফেরানোর স্বপ্ন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখায় ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাওয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। লালদিঘির পারে অগ্রণী ব্যাংকের পূর্ব কর্পোরেটের শাখা, সেখানে ভোল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার জানাজানির পর বন্দর নগরী জুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যাংক কর্মকর্তারা জানান, বিভিন্ন গ্রাহকের আমানতের বিশাল এই অর্থের ঘাটতি ধরা পড়ে নিয়মিত হিসাব মেলানোর সময়। গত 10 আগস্ট নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন তারা। এই ঘটনায় ক্যাশ ইনচার্জ কামরুল হোসেন ও জাফরুল্লাহ তানভীর নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 2টি মোবাইল ফোন সহ 64 জিবির একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখছি, দেখার পরে আরও আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। সবগুলো আমরা তথ্য প্রমাণ একসাথে করে কয়দিন বা কিবারে বা কখন করছে এই জিনিসটা আমরা পরিষ্কার করবো। পরস্পর যুগ সাদৃশ্য এই ক্ষেত্রে সরাইছে বা কোথায় গেছে এগুলোর একটা প্রক্রিয়াই আছে, হয়তো এটাই তদন্তের প্রক্রিয়া দেন, তদন্ত করে এই জিনিসটা পরিষ্কার হবে। মামলার এজাহারে উল্লেখ, ভোল্টে টাকার বান্ডিলে বড় নোটের ভেতর ছোট নোট ঢুকিয়ে প্রকৃত অর্থের পরিমাণ কম দেখানো হতো। ঘাটতির অর্থ হাটহাজারী উত্তর বরিশচর এলাকায় ইশরাত এগ্রো নামের একটি গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে। এমন ঘটনায় স্তব্ধ গ্রাহকরা। ক্রমান্বয়ে গ্রাহকের টাকা উদয় হয়ে যায়। ব্যাংক সম্বন্ধে মানুষের যে বিরূপ যে ধারণাটা, এটা বরাবর এটা বাড়তেছে, এটা ক্রমাগতভাবে এটা বাড়তেছে। ব্যাংক থেকে যদি সে আমানত নষ্ট হয়ে যায়, ব্যাংকের যে অস্তিত্ব সেটা থাকবে না। ঘটনার বিষয়ে জানতে চাইলে ব্যাংকের কোনো কর্মকর্তাই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। এখানে আসলে আমাদের প্রিন্ট মিডিয়াতে বক্তব্য দেওয়ার কোনো এখতিয়ার নেই, এটা হচ্ছে স্বাভাবিক কথা। ঠিক আছে, 32 লাখ টাকাটা এখান থেকে উধাও হলো, আমরা তাহলে ধরে নিব যে এখানে আপনাদের ব্যাংকের কর্মকর্তারাই জড়িত। মামুন নুর রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম।
সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক করা এবং প্রস্তাবিত হেয়ার কাট ব্যবস্থা বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন আমানতকারীরা। সকালে নগরীর কোতোয়ালিতে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সামনে কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে আমানতকারীরা বলেন, দীর্ঘদিন ধরে ব্যাংকটির স্বাভাবিক লেনদেন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। এ সময় অবিলম্বে ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করা এবং প্রস্তাবিত হেয়ার কাট ব্যবস্থা বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমাদেরকে 8 জুলাই বলা হয়েছে মহান জাতীয় সংসদে, আমাদের অর্থমন্ত্রী বলেছে হেয়ার কাট বাতিল, মুনাফা সহ আসল টাকা ফেরত দিবে। এখনো পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন আসেনি। আমরা ব্যাংকে গেলে এখনো পর্যন্ত আমাদের লেনদেন স্বাভাবিক না। আমি তো কোনো সমবায় সমিতিতে টাকা রাখিনি, আমি তো কোনো টাকা ডেস্টিনি যুবকে টাকা রাখিনি। বাংলাদেশ ব্যাংকের তৎসংযুক্ত ব্যাংক, সেই ইসলামিক ব্যাংকগুলোতে আমরা টাকা রেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য কথা, আজকে আমরা সেই টাকাগুলো পাচ্ছি না। মাসে মাসে মুনাফা নিয়ে সংসার চালাতাম, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতাম। কিন্তু এখন আমরা এমন বিপদে, আমাদের না চিকিৎসা হচ্ছে, না আমাদের আত্মীয় স্বজনের চিকিৎসা করতে পারছি। কক্সবাজারের চকরিয়ায় বাস জিপ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লাল সবুজ পরিবহনের বাসটি কক্সবাজার যাচ্ছিল পথে বিপরীতমুখী জিপ গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 1 জন আর হাসপাতালে নেওয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। নিহতরা সবাই জিপ গাড়ির আরোহী, তারা বাজারে যাচ্ছিলেন। পুলিশের ধারণা, বাসের বেপরোয়া গতির কারণ এই দুর্ঘটনা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান চলাচলে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। 2 দেশের মধ্যে নতুন সমঝোতার ফলে ঢাকা সৌদি রুটে ফ্লাইট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বর্তমানে ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে সপ্তাহে 49টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। নতুন সমঝোতা কার্যকর হলে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে সপ্তাহে 84টিতে। শুধু যাত্রী পরিবহন নয়, নতুন সমঝোতায় কার্গো পরিবহনেও তৈরি হচ্ছে বড় সুযোগ। এখন থেকে সৌদি আরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে স্পেন ও জার্মানিতে কার্গো অপারেশনের সুযোগ পাবে বাংলাদেশ ও সৌদি আরবের বিমান সংস্থাগুলো। ফ্রিকোয়েন্সি যেহেতু কম ছিল, অনেক সময় সৌদি যাওয়ার জন্য ঢাকা থেকে যে লোকগুলো যায় অন্য রুট হয়ে ইনডাইরেক্ট হয়েতে সৌদি যেত। সেই যাত্রীর সংখ্যা হচ্ছে অলমোস্ট 1.1 মিলিয়ন, দ্যাট ইজ 11 লক্ষ লোক। এখন এই যে ডাইরেক্ট যেতে পারছি 1 নম্বর ফ্রিকোয়েন্সি, এর জন্য যেটা হবে, অনেক প্যাসেঞ্জার স্ট্রেট সৌদি যেতে পারবেন। ওনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে, এবং যে আর্থিক যে সংশ্লিষ্টতা আছে, আর্থিক সংশ্লিষ্ট সেটা হবে। সুতরাং বাই অল মিনস দিস ফ্রিকোয়েন্সিটা যে বাড়লো, সেটা আমাদের ডিভিডেন্ড দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ আরও দীর্ঘায়িত হলে শত্রুর ভূখণ্ডে গিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছে ইরান এবং এই সক্ষমতা গড়ে তুলতে এরই মধ্যে সশস্ত্র বাহিনীকে নির্দেশও দিয়েছে নতুন সামরিক নেতৃত্ব। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, হরমুজের পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। অপরদিকে ইরানও একই দাবি করছে, যদিও এই দাবি প্রত্যাখ্যান করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে দাবি, সেটি প্রত্যাখ্যান করেছে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রতিনিয়তই ঘটছে বাকবদল। এতদিন নিজ দেশ থেকেই শত্রুর ভূখণ্ডে বিভিন্ন সমরাস্ত্র ও স্থাপনা লক্ষ্যবস্তু করলেও এবার নতুন পরিকল্পনা আঁটছে ইরান। আইআরজিসিকে দেশের সীমান্তের বাইরে, এমনকি শত্রুর ভূখণ্ডে গিয়ে সামরিক অভিযান চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির জ্যেষ্ঠ কমান্ডার। আমাদের অবশ্যই শত্রুর ভূখণ্ডে অভিযান চালানোর সক্ষমতা থাকতে হবে। শত্রুর দেশে গিয়ে এবং নিজেদের ভূখণ্ড থেকে অনেক দূরে অভিযান পরিচালনা করতে হবে। এটা একটি আক্রমণাত্মক সামরিক নীতি। প্রয়োজনের সময় এই দায়িত্ব পালনের জন্য আইআরজিসিকে এখন সেই প্রস্তুতি ও সক্ষমতা অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। এই জ্যেষ্ঠ উপদেষ্টা আরও দাবি করেছেন, ইরানের সব অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম এখন দেশেই তৈরি হচ্ছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনের হারও ব্যবহারের চেয়ে বেশি। ফলে যুদ্ধ কয়েক বছর চললেও তা চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের রয়েছে বলে দাবি তার। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নবনিযুক্ত সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধ বন্ধ, ইরানের জব্দ সম্পদ ছাড় এবং লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ খুলবে না। এ ব্যাপারে পাল্টা কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। আমি মনে করি এই নিয়ন্ত্রণ আমরা ধরে রাখব। আমাদের নৌ অবরোধকে সবাই ইস্পাতের দেয়াল বলছে, আর ইরানের এ বিষয়ে কিছুই করার নেই। এদিকে গত মঙ্গলবার পাকিস্তানি সরকারি সূত্রের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি জানিয়েছিল ইরান ও যুক্তরাষ্ট্র ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে। তবে বুধবার এক জ্যেষ্ঠ ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে তেহরানের সাথে আলোচনায় রয়েছে ওমান। মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ও কাতার। দোহা বলছে হরমুজ পুনরায় খুলে দেওয়া এবং জলপথটির নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। তবে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক প্রস্তুতিতে ওয়াশিংটন তেহরান উত্তেজনা কাটেনি। ইফফাতিরা, স্টার নিউজ। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধের ধাক্কায় চরম ক্লান্ত মার্কিন নৌবাহিনী। টানা প্রায় ৯ মাস ধরে সমুদ্রে ভাসছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রায় ৫,০০০ নাবিক ও নৌসেনা। ফলে পরিবার পরিজনের সঙ্গে নেই সাক্ষাৎ, খাবার, ঘুমের অভাব, এবং এসবের কারণেই তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। হারিয়েছে যুদ্ধের মনোবল। তাদের এখন একটাই চাওয়া, বাড়ি ফেরার একটা তারিখ। এবং এই নিয়ে অসন্তোষে রণতরীটিতে সংঘর্ষে নিহত হয়েছে ৭ জন সেনা, এমনটা দাবি করছে ইরানি গণমাধ্যম। ইরান যুদ্ধের ধাক্কা হাড়ে হাড়ে টের পাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। গত বছরের ২১ নভেম্বর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত মোতায়েনের জন্য সান দিয়েগো ছাড়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু এরপরই বদলে যায় সব হিসেব নিকেশ। মধ্যপ্রাচ্যে পাঠানো হয় বিমানবাহী এই রণতরীটি। জানুয়ারিতে সেখানে পৌঁছার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলা। সেই যে শুরু হয়েছে, যুদ্ধ আর শেষ হচ্ছে না, বন্দরেও ফেরা হচ্ছে না রণতরীটির। ফলে গত ৯ মাস ধরে সমুদ্রে ভাসছে রণতরীটিতে থাকা প্রায় ৫,০০০ নাবিক ও নৌসেনা। মোতায়েন শেষ হওয়ার কথা ছিল গত মে মাসে, কিন্তু সময় পেরিয়েছে, যুদ্ধও চলছে। বাড়ি ফেরার আর কোনো নির্দিষ্ট তারিখ পাবার আশাও দেখছেন না নাবিক ও সেনারা। চরম ক্লান্ত এসব নাবিক আর নৌসেনাদের কেউ কেউ দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। সাধারণত প্রতি ৩০ থেকে ৪৫ দিন পর পর বন্দরে গিয়ে খাদ্য সংগ্রহ, বিশ্রাম ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পান নাবিকরা। কিন্তু লিঙ্কনের ক্ষেত্রে সেটি হয়নি। টানা ২০৭ দিনের বেশি সমুদ্রে ভাসছেন তারা। এতে শুধু শারীরিক ক্লান্তি নয়, বাড়ছে মানসিক চাপও। এমন বাস্তবতায় সান দিয়েগোতে গত বৃহস্পতিবার প্রায় ২০০ পরিবারের সদস্যের সঙ্গে বৈঠক করেন মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে এক নাবিকের স্ত্রী জানিয়েছেন তার স্বামীর অবস্থা চরম বিপর্যস্ত, তিনি বেঁচে থাকতে চান না। আরেক নাবিক জানিয়েছেন তাদের এখন একটাই চাওয়া, শুধু বাড়ি ফেরার একটি তারিখ। পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘ কর্মঘণ্টা, খাদ্য ও পানির সংকট, যোগাযোগ পরিষেবা বিঘ্ন, লন্ড্রি ও অন্যান্য প্রয়োজনীয় সেবার ঘাটতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। পরিবারগুলোর এখন একটাই প্রশ্ন, আর কতদিন সমুদ্রে থাকতে হবে তাদের প্রিয়জনদের? কবে শেষ হবে এই যুদ্ধ? এদিকে ইরানি সরকারি গণমাধ্যমে দাবি করা হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রেন্ট কুপারের এক উপদেষ্টা নাবিকদের দীর্ঘদিনের এসব অভিযোগ শুনতে রণতরীটিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তার দিকে বোতল ছুড়ে মারে কোনো সদস্য। বিক্ষোভ ও সহিংসতায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ঘটনাও ঘটে। এতে নিহত হয় অন্তত ৭ সেনা। তবে ইরানি গণমাধ্যম বাদে পশ্চিমা কোনো গণমাধ্যম এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। নূর মোহাম্মদ, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে। আমি ফারদিন খান ছিলাম আপনাদের সঙ্গে।